সো হে এভরিওয়ান, আমি সাক্ষ্য আর তোমরা দেখছো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 12 ফিজিক্সের আন্ডারে থাকা মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন নিয়ে। অর্থাৎ তোমার ইউনিট 1 থেকে ইউনিট 10 অবধি 10খানা ইউনিট জুড়ে তোমরা জানো যে প্রচুর ডেরিভেশন আছে। ইলেকট্রোস্ট্যাট থেকে একটা হিউজ নাম্বার অফ ডেরিভেশন আছে, ম্যাগনেটিজম থেকে একটা হিউজ ডেরিভেশন আছে, ইএমআইএসি থেকে একটা ঠিকঠাক নাম্বার আছে, অপটিক্স থেকে একটা হিউজ ডেরিভেশন আছে, মডার্ন ফিজিক্স থেকে একটা হিউজ ডেরিভেশন আছে। তো আমাদের এই ফিজিক্সের আন্ডারে না ডেরিভেশনের সংখ্যাটা অনেক, থিওরিটিক্যাল ডেরিভেশন বলছি, তো তার সংখ্যাটা অনেক। তো আজকের এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে যে তোমার এই 2025-এ এইচএস দেওয়ার জন্য, এইচএসের জন্য কোন কোন ডেরিভেশনগুলো পড়তে হবে আর কোন কোন ডেরিভেশনগুলোকে তুমি চাইলে স্কিপ করতে পারো। আমরা ইম্পর্টেন্ট যে ডেরিভেশনগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে ডেরিভেশনগুলো আছে, শুধু সেগুলো নিয়ে ডিসকাস করব, যাতে করে তোমার এই লাস্ট মোমেন্টে গিয়ে সুবিধা হয়। কারণ পরীক্ষা শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। তো এই মুহূর্তে তোমার একটা সেরকম নোটস দরকার, একটা সেরকম লিস্ট দরকার, যেটা দেখে তুমি সামারি করতে পারো। তো এটা একটা কাইন্ড অফ সেরকম। তো দেখতে পাচ্ছ স্ক্রিনে বাদিকে যে মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশনস এইচএস 2025 ফিজিক্স। একটা কথা সেটা হচ্ছে যে এই যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমরা পাবে কী করে না, পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। টেলিগ্রাম গ্রুপের নাম কি? ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। দেখতে পাচ্ছ ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক, এবং ইউটিউব চ্যানেলও হচ্ছে ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। তো চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আমরা আনবো, এর পরবর্তীকালে নিটের জন্য, ডাব্লিউবিজের জন্য, এইচএসের জন্য ইনফ্যাক্ট ভালো ভালো কিছু ভিডিও আসছে। তো সেগুলো যদি তুমি পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তুমি যদি এই সংক্রান্ত নোটস পেতে চাও, লাইক আজকে যে পিডিএফটা আমরা শেয়ার করব, সেই পিডিএফটা কোথায় তুমি পাবে, সেই পিডিএফটা কোথায় আমি শেয়ার করব, সেই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব। তো সেখানে ডেফিনেটলি জয়েন করে যাও। প্রথম তুমি দেখো, চলে আসছি আমরা মেইন টপিকে। আজকে বেশি কথা বলার দরকার নেই, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, এখন বেকার টাইম নষ্ট করতে আপনি চলে আসো ইউনিট নাম্বার 1, হুইচ ইজ ইলেকট্রোস্ট্যাট। ইলেকট্রোস্ট্যাট থেকে তুমি জানো যে 4টে চ্যাপ্টার আছে। তার মধ্যে ইলেকট্রোস্ট্যাট তো ইউনিট, তার আন্ডারে 4খানা চ্যাপ্টার আছে। প্রথম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, বেসিক ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাট বা এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাট। বলছি সেখান থেকে কোনো ডেরিভেশন তোমার পড়তে হবে না, সেখান থেকে নো ডেরিভেশন, কারণ সেখানে না কোনো ঠিকঠাক থিওরি আছে, না ঠিকঠাক কোনো অঙ্ক আছে যেগুলো কিনা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং ডেরিভেশন তুমি যদি বলো তাহলে সেখান থেকে প্রাথমিক ধারণা থেকে কোনো নিউমেরিক্যাল বা কোনো ডেরিভেশন কিন্তু নেই। নিউমেরিক্যাল একটা আছে, এক টাইপের নিউমেরিক্যাল আছে, সেটা আমি করিয়ে দেবো আলাদা করে। বাট ডেরিভেশনের দিক দিয়ে তুমি যদি বলো তাহলে সেখান থেকে কোনো ডেরিভেশন তোমার পড়ার দরকার নেই। চলে আসো তুমি চ্যাপ্টার নাম্বার 2, হুইচ ইজ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, পিডিএফটা আমি ইংলিশে বানিয়েছি, বাট যখন বলবো তখন আমি সবকটা বাংলা ইংলিশ দুটো মিশিয়ে বলবো, যাতে করে বাংলা ভার্সনের স্টুডেন্ট এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্ট দুজনেই বেনিফিট হয়। নাহলে বাংলা ভার্সনের লোকেরা কমেন্ট করে যে বাংলা পিডিএফ দাও, ইংলিশের লোকেরা কমেন্ট করে ইংলিশে দাও। তো ইংলিশে বানিয়ে দিলাম, বাংলা ইংলিশ তোমরা বাংলায় যারা পড়ছো তোমরাও জানো, আর যারা ইংলিশে পড়ছো তারা তো জানি। তো দ্বিতীয় যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু একটা ভালো রকম অ্যামাউন্ট অফ ডেরিভেশন আছে। আগের বছর 2024 সালে আমাদের দুটো ডেরিভেশন এসেছিলো, এবং সেই দুটো ডেরিভেশনই কিন্তু এসেছিলো ইলেকট্রিক ফিল্ড থেকে। একটা 3 নম্বরের কোয়েশ্চেন এখান থেকে আসবে, সে থিওরিটিক্যাল হোক বা নিউমেরিক্যাল হোক। আগের বার দুটো থিওরি দিয়েছিল, এবারও দিতে পারে। একটা থিওরি তো মিনিমাম দেবেই, তার সাথে হয়তো একটা নিউমেরিক্যাল দেবে। তো কী কী থিওরি তার মধ্যে দিতে পারে, কী কী ডেরিভেশন তার মধ্যে রয়েছে, বলছে 3 রকমের ডেরিভেশন আমাদের পড়তে হবে। কী কী 3 রকমের ডেরিভেশন? প্রথম হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ডাইপোল, যে কোনো একটা দ্বিমেরুর জন্য, কোনো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়। এবার তুমি বলবে এটা তো 2024 সালে চলে এসেছিল। বলছে এটা আসেনি, এসেছিল এর অক্ষের ওপরটা, দ্বিমেরুর অক্ষের ওপর, দ্বিমেরুর অ্যাক্সিয়াল পজিশনে থাকা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত, সেটা পরীক্ষায় এসেছিল। কিন্তু আমি যেটা লিখেছি যে ডেরিভেশনটা তোমায় এবছরের জন্য করতে হবে, সেটা অ্যাক্সিয়াল না, ডেফিনেটলি সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। অর্থাৎ একটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর থাকা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, সেই যে ডেরিভেশনটা, সেটা তোমার এবছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ আগেরবার অ্যাক্সিয়ালটা চলে এসেছে। আচ্ছা, এই পিডিএফটা খুব যত্ন নিয়ে বানানো হয়েছে, যাতে করে এর বাইরে আর তোমায় কিছু করতে না হয়। তুমি যদি চাও এর বাইরে ডেফিনেটলি করতে পারো। ইনফ্যাক্ট যারা শুরু থেকে পড়ে এসছে বা যারা ঠিকঠাক পড়েছে, তারা এর বাইরের যে ডেরিভেশনগুলো সেগুলো করেছে। তো সেগুলোও করে যেও, আমি এমনটা বলছি না যে সেগুলো একদমই করার দরকার নেই, সেগুলো একবার দেখিয়ে যেও। বাট পরীক্ষার জন্য, এইচএসের জন্য, থিওরির জন্য এই ডেরিভেশনের বাইরে কিন্তু কিছু আসবে না, এই গ্যারান্টি আমি তোমায় দিতে পারি। তো সেই ভরসা তুমি করতে পারো। আর যদি এর বাইরেও করতে চাও তাহলে ডেফিনেটলি তোমার জন্য বেটার সেটা আরও। আচ্ছা,
তাহলে প্রথম হচ্ছে যে কোনো একটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকা কোনো বিন্দুতে প্রাবল্যের মান কত সেটা, অর্থাৎ তুমি ফর্মুলা নিশ্চয়ই তোমার মনে আছে, এখন তো সবার মনেই আছে, E = 1/4πε0 ইন্টু p/x³। এই যে ডেরিভেশনটা, এটা তোমায় ওরা করতে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে টর্ক অন আ ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, যে কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা কোনো তড়িৎ দ্বিমেরুকে রাখি, তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর উপর কতটা টর্ক কাজ করে, অর্থাৎ এই জিনিসটা টাউ = PE sin θ, বা PE sin θ কে তুমি P ক্রস E লিখতে পারো, তাহলে সেই হিসাবে টাউ ভেক্টর = P ভেক্টর ক্রস E ভেক্টর। সেই যে ডেরিভেশনটা, টর্কের ডেরিভেশনটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যদিও এটা 2024 সালে চলে এসছে, তাও কিন্তু এবছরের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ ডেরিভেশনটা ইটসেলফ ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর, এই চ্যাপ্টার থেকে যদি আমি তোমায় স্ট্রংলি কিছু রেকমেন্ড করি, তাহলে সেটা হচ্ছে গস থিওরেম। আর তুমি কিছু পড়ো না পড়ো, গস থিওরেমটা কিন্তু মাস্ট ভাই পড়েই যাও। গস থিওরেম কি? গস থিওরেমের যে স্টেটমেন্ট সেটা, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ E.ds = q/ε0, এই জিনিসটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা সেটা। আর ডেরিভেশনের দিক দিয়ে অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম, যে ভাই গস থিওরেমের অ্যাপ্লিকেশন কী কী। 3খানা অ্যাপ্লিকেশন তুমি পড়েছিলে, 3খানা অ্যাপ্লিকেশন তোমাদের বইতে আছে, সিলেবাসে আছে। 3টেই এবছরের জন্য ইম্পর্টেন্ট। কোন দুটো বেশি ইম্পর্টেন্ট? একটা হচ্ছে স্ফেরিক্যাল শেলের জন্য, একটা হচ্ছে গোলীয় খোলকের জন্য, একটা হচ্ছে লং কন্ডাক্টিং ওয়্যারের জন্য। অর্থাৎ কোনো একটা পাতলা গোলকের জন্য, কোনো একটা পাতলা গোলীয় খোলকের জন্য, কোনো একটা স্ফেরিক্যাল শেলের জন্য ইন্টেন্সিটি কত হয় মনে আছে নিশ্চয়ই? ইনসাইডে হয় 0, সারফেসে হয় 1/4πε0 q/r², বাইরে হয়, সেই স্ফিয়ারের বাইরে হয় 1/4πε0 q/x²। সেই যে ডেরিভেশনটা কোনো একটা শেলের জন্য, তার ইনসাইডে, আউটসাইডে, সারফেসে, কোয়েশ্চেনটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবছরের জন্য। সাথে এই যে লং কন্ডাক্টিং ওয়্যার, যে তোমার কাছে একটা ল্যামডা লিনিয়ার ডেন্সিটি অফ চার্জে ল্যামডা রৈখিক ঘনত্বের একটা পরিবাহী তার আছে, সেই আহিত তারটার থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? E = 1/4πε 2λ/x। সেই যে ডেরিভেশন তুমি করেছিলে একটা সিলিন্ডার ধরে, E = 1/4πε ইন্টু 2λ/x। এই যে ডেরিভেশনটা তুমি করেছিলে, সেই ডেরিভেশনটা কিন্তু এই বছরের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সাথে কোনো একটা ইনফানাইট প্লেন ল্যামিনা, এটাও পড়ে যাও। তুলনামূলকভাবে এই দুটোর থেকে চান্স কম আছে এটার, কিন্তু তাও ইম্পর্টেন্ট। তো গস থিওরেমটা কিন্তু এবছরের জন্য এক্সট্রিমলি জরুরি। গস থিওরেম থেকে কিন্তু একটা ডেরিভেশন এবছর আসবেই আসবে। 3 নম্বর চ্যাপ্টার হয়ে গেল, দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আর কোনো ডেরিভেশন তোমার লাগবে না। তুমি বলতে পারো যে তোমার কোনো একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর দেয়নি, লম্ব সমদ্বিখণ্ডকের উপর দিতে পারে, তাহলে ইন জেনারেল কোনো পয়েন্টে, অর্থাৎ 1/4πε0 p/x³ √3 cos² θ + 1, ওই ডেরিভেশনটাকে দিতে পারে? বলতে তার প্রবাবিলিটি অনেক কম আছে, তার সম্ভাবনা অনেক কম আছে। তো সেজন্য আমি সেটাকে এর মধ্যে ইনক্লুড করিনি। এর মধ্যে আমি সেগুলোকে ইনক্লুড করেছি যেটা আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। 3 নম্বর চ্যাপ্টারে চলে আসো, হুইচ ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল। এখান থেকে খুব বেশি কিছু ডেরিভেশন নেই, 3খানা ডেরিভেশন আছে। প্রথম হচ্ছে যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল, যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর, তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ বিভবের মান কত হয়। এই কোয়েশ্চেনটা 2024 সালে চলে এসেছিল। আসলে 2024 সালে এসেছিল যে কোনো একটা দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান কত, অর্থাৎ প্রাবল্যটাও অক্ষের ওপর চলে এসছে, পোটেনশিয়ালটাও অক্ষের ওপর চলে এসছে। তাই অক্ষের ওপরটা আমি তোমায় রেকমেন্ড করছি না, এক্ষেত্রেও আমি তোমায় রেকমেন্ড করছি যে তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ সেই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভব কত হয় সেটা পড়ে যাবো। কত হয় সেই বিভব মনে আছে নিশ্চয়ই? কোনো একটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভবের মান হয় 0, v = হয় 0। তো সেই ডেরিভেশনটা করে যাও, 2 নম্বরের জন্য কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। এবং বি আর সি, এই যে দুটো ডেরিভেশন দেখছো, এই দুটো ডেরিভেশন কিন্তু ইম্পর্টেন্ট। এক হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ আ ডাইপোল, যে কোনো একটা দ্বিমেরুকে কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে θ1 থেকে θ2 অ্যাঙ্গেলে ঘোরাতে কতটা কার্য করতে হয়। কোনো একটা ডাইপোলকে কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে θ1 থেকে θ2 অ্যাঙ্গেল রোটেট করতে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। যতটা ওয়ার্ক ডান করবে সেটাই তার মধ্যে অ্যাজ আ পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে। তো তার ফর্মুলাটা দেখতে হতো এরকম, আশা করি মনে আছে, U = PE 1 - cos θ। এই যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা কিন্তু এবছরের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। যদিও এই চ্যাপ্টার থেকে খুব বেশি কিছু ডেরিভেশন নেই ইলেকট্রিক ফিল্ডের মতো, মেজরলি অঙ্ক আছে, কিন্তু ডেরিভেশন যদি বলতে চাও তাহলে ডেরিভেশনের দিক দিয়ে কিন্তু এই সেকেন্ড ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা দ্বিমেরুকে কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঘোরাতে কত কার্য করতে হয়। 3 নম্বর বলছে পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম অফ 2 পয়েন্ট চার্জেস, বলছে দুটো বিন্দু আধানের জন্য যে সংস্থাটা তৈরি হয়, সেই সংস্থার তুল্য পোটেনশিয়াল এনার্জি কত, নেট পোটেনশিয়াল এনার্জি কত হয়। মনে আছে আশা করি, U = 1/4πε Q1 Q2/r,
ইউ ইকুয়াল টু 1/4πε0 Q1। আরে কিছুই না, এইটা যে Q1 Q2 দুটো পয়েন্ট চার্জ, মাঝখানে ডিস্টেন্স যদি আর হয় তাহলে তাদের পোটেনশিয়াল এনার্জিটা কত, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর, নট আর স্কোয়ার, আর। এই হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা। তো এখান থেকে পোটেনশিয়াল থেকে তুমি এই তিনটে ডেরিভেশন করে যাও, এর বাইরে কোনো ডেরিভেশন করতে তোমায় হবে না। চলে আসো 4 নম্বর চ্যাপ্টার, হুইচ ইজ ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স, ইলেকট্রোস্ট্যাটের লাস্ট চ্যাপ্টার। ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স, ধারক ধারকত্ব। ধারক ধারকত্ব থেকে তিনটে ডেরিভেশন রয়েছে। প্রথম হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি অফ আ চার্জড কন্ডাক্টর, যে কোনো একটা আহিত পরিবাহীকে, কোনো একটা আহিত ধারকের মধ্যে কতটা পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। অর্থাৎ কোন ডেরিভেশনটা, ঠিক ধরেছ এই ডেরিভেশনটা, ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। এই যে ডেরিভেশনটা, যে কোনো একটা পরিবাহীকে যখন আমরা চার্জ দিই কিউ পরিমাণ এবং তার ফলে তার পোটেনশিয়াল বেড়ে হয় ভি, তাহলে তার মধ্যে কতটা এনার্জি স্টোর থাকে, না ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার অথবা কিউ স্কোয়ার বাই 2c অথবা হাফ কিউ ভি। তিনটে ফর্মুলা একই জিনিস। তো এই ডেরিভেশনটা কিন্তু এবছরের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেকেন্ড, ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর অ্যান্ড এফেক্ট অফ দ্য ডাইলেকট্রিক। বলছে কোনো একটা সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত, এবং এটা তো প্রত্যেক বাড়ির জন্য ইম্পর্টেন্ট। যেহেতু আগের বছর আসেনি কোয়েশ্চেনটা, যেহেতু আগের বছর এটা ডেরিভেশন আকারে আসেনি, তাই এবছরের জন্য কিন্তু এই ডেরিভেশনটা ভীষণ ভীষণ জরুরি। যে কোনো একটা সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কত হয়, কোনো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত হয়। সি ইকুয়াল টু কে এ এপসাইলন নট বাই টি, নিশ্চয়ই মনে আছে। সি ইকুয়াল টু, এই জায়গাগুলোতে আমি করিয়েছিলাম, কে এ এপসাইলন নট বাই টি। এই হচ্ছে কোনো একটা সমান্তরাল পাতধারকের ধারকত্ব। তো সেই ফর্মুলাটা তোমায় ওরা প্রুফ করতে দেবে। এবং এফেক্ট অফ ডাইলেকট্রিক, এফেক্ট অফ ডাইলেকট্রিক বলতে না এরকম টাইপের কোয়েশ্চেন দিতে পারে যে কোনো একটা সমান্তরাল পাতধারকের মাঝে শুরুতে এয়ার ছিল, প্লেট দুটোর মাঝে শুরুতে এয়ার ছিল, তারপর তুমি এয়ারটাকে সরিয়ে দিয়ে একটা অন্য মিডিয়াম নিয়ে এলে, ধরো কাঁচ নিয়ে এলে, ধরো ওয়াটার নিয়ে এলে, তখন তার ধারকত্ব বাড়বে না কমবে, ধারকত্বের পরিবর্তনটা কীরকম হবে। তো আমরা জানি যে এয়ারের পরিবর্তে বা ভ্যাকুয়ামের পরিবর্তে যদি আমরা কোনো মিডিয়াম নিয়ে আসি, কোনো ডাইলেকট্রিক মিডিয়াম নিয়ে আসি, তাহলে ডেফিনেটলি তার ধারকত্ব বাড়বে। তার কারণ সিটা কের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, দ্যাটস ওয়াই। তো এই ডেরিভেশনটা অবশ্যই করেছো, এই ডেরিভেশনটা অবশ্যই করেছো। 3 নম্বর, কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। কম্বিনেশন অফ ক্যাপাসিটার্সের আন্ডারে কোনটা, শুধু প্যারালাল কম্বিনেশনটা, শুধু সমান্তরাল সমবায়টা। তার আবার কারণ শ্রেণী সমবায়টা 2024 সালে চলে এসেছে। ইউজুয়ালি দেখা যায় যে কোয়েশ্চেন রিপিট হয় না, 2024-এ যেটা এসছে 2025-এ সেটা আসে না, 2023-এ যেটা এসছে সেটা আসতে পারে, 2022-এ যেটা এসছে সেটা আসতে পারে, কিন্তু 24-এর এক্স্যাক্ট কোয়েশ্চেনটা ওরা রিপিট করে না। যদিও এটা লাস্ট ইয়ার, বাট তাও সিরিজটা করবে না। যদি করে, আমি এটা অপশনাল হিসেবে লিখেছি, খুব একটা ইম্পর্টেন্ট এটা না, তুমি জানো এক লাইনের ফর্মুলা, সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, তো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তাও দিয়েছি, ইজি জিনিস, একবার পড়লে পেরে যাবে। তো এই হচ্ছে আমাদের ইউনিট 1 থেকে ডেরিভেশন। তাহলে দেখো ইউনিট 1 থেকে এই কটা ডেরিভেশন রয়েছে। একটা তোমার কাছে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই কটা ডেরিভেশনের মধ্যে থেকে আর তুমি শর্ট লিস্টেড করো না, যে না এটা পড়বো না, এটা পড়বো, এটা পড়বো না, এটা পড়বো, এরকমটা করো না। তার কারণ অলরেডি আমি শর্ট লিস্টেড করেই তোমায় দিয়েছি। অ্যাকচুয়ালি ডেরিভেশন এর থেকে অনেক বেশি আছে, অ্যাকচুয়ালি এর বাইরে অনেক ডেরিভেশন আছে, কিন্তু সেগুলো আমি তোমায় রেকমেন্ড করছি না, সেগুলো এই মুহূর্তে পড়ার দরকার নেই। তুমি খালি যে কটা আমি দিচ্ছি, বা তুমি, আর মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মজা হচ্ছে এটাই যে তুমি আমার থেকে শুধু না, যদি আমাকে ধরো ট্রাস্ট নাও হয়, তুমি যে কারোর থেকে দেখে নাও। এখন ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা সাজেশন প্রোভাইড করছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছে, প্রচুর চ্যানেল আছে ভালো ভালো। তো সেখান থেকে দেখে নাও, তারাও একই জিনিস রেকমেন্ড করেছে, হয়তো একটা দুটো চেঞ্জ হবে। ধরো আমি এটা দিয়েছি, অন্য কেউ সেটা দেয়নি, অন্য কেউ এটা দিয়েছে, আমি এটা দিইনি, একটা দুটো হতে পারে ম্যাক্সিমাম 20-25টার মধ্যে, কিন্তু বাকি যে 22-24টা সেগুলো কিন্তু সেমই থাকবে, সেগুলো কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যার থেকেই দেখো না কেন একই থাকবে। তোমার কাজটা একটা ঠিকঠাক জায়গা থেকে দেখে সেটাকে একবার ভেরিফাই করে নাও ঠিক আছে কিনা, তারপর পড়তে শুরু করে দাও। এই হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাট থেকে ইম্পর্টেন্ট ডেরিভেশন। এখান থেকে তুমি আর শর্ট লিস্ট করো না, এখানে যেটুকু আছে মিনিমাম সেটুকু তোমায় করতেই হবে, মিনিমাম। এর বাইরে তুমি যত করবে তোমার জন্য বেনিফিশিয়ারি। চলে আসো ইউনিট নাম্বার 2, হুইচ ইজ কারেন্ট ইলেকট্রিসিটি, প্রবাহিত তড়িৎ। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে 3টে চ্যাপ্টার আছে, তুমি জানো, একটা ওহমস ল, একটা কারশফস ল, KCL KVL হুইটস্টোন ব্রিজ, এবং একটা ইলেকট্রিসিটি অ্যান্ড পাওয়ার, তড়িৎ শক্তি ক্ষমতা, ওই যে লাস্ট চ্যাপ্টারটা। তো প্রথম হচ্ছে ওহমস ল, মেইন যে ডেরিভেশনগুলো সেগুলো এখান থেকেই আসে, ঠিক আছে। ইনফ্যাক্ট তার কারণ আগের বার এখান থেকে ডেরিভেশন খুব একটা কিছু আসেনি, তো এবার কিন্তু ডেরিভেশন অবশ্যই দিতে পারে। তো প্রথম ডেরিভেশনটা কি না, রিলেশন বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড দ্য ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন। যে ভাই কারেন্টের সাথে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক কি, কারেন্টের সাথে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক কি, অর্থাৎ তোমায় ওটা জিজ্ঞেস করেছে
এই সম্পর্কটা যে আই ইকুয়াল টু ভিডি ইএনএ, এই যে প্রুফটা তুমি করেছিলে সেই প্রুফটা তোমায় ওটা জিজ্ঞেস করেছে। তো এই প্রুফটা কিন্তু এবছরের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আই ইকুয়াল টু ভিডি ইএনএ, কারেন্টের সাথে বিচলন বেগের সম্পর্ক। দ্বিতীয় বিষয় বলছে মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন, একটা মুক্ত ইলেকট্রনের সচলতা। মনে আছে আশা করি সচলতাকে আমরা রিপ্রেজেন্ট করতাম মিউ দিয়ে, এবং সেই মিউর ফর্মুলাটা দেখতে হতো এরকম যে মিউ ইকুয়াল টু ভিডি বাই ই। যে ভাই ড্রিফট ভেলোসিটিকে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে ভাগ করে দাও, ড্রিফট ভেলোসিটিকে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে মিউ, এবং সেই মিউটাকে আমরা বলতাম সচলতা, মোবিলিটি। তো মোবিলিটির যে ডেরিভেশনটা যে মিউ ইকুয়াল টু ভিডি বাই ই, সেটা প্রুফ করো, সেটা আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 নম্বরটা, সেটা হচ্ছে ডিডাকশন অফ ওহমস ল ফ্রম ড্রিফট ভেলোসিটি। বাংলায় বললে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো। এতবার বলেছি এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট 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 ইম্পর্টেন্ট, এখন মানে মুখস্থ হয়ে গেছে সবার, যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো। অর্থাৎ আই ইকুয়াল টু ভিডি এনে এখান থেকে যে ভিডিটা তুমি পেলে, সেই ভিডিটা থেকে আমরা ভি ইকুয়াল টু আই আর ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, সেটাতে কি করে যেতে পারি। তো সেই ডেরিভেশনটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ভীষণ রকম। 4 নম্বর কম্বিনেশন অফ রেজিস্টারের কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। আগের বছর এখান থেকে কিছু আসেনি থিওরি আকারে কম্বিনেশন থেকে, তো এবছর সিরিজটাও একটু দেখেছো, প্যারালালটাও একটু দেখেছো, কিন্তু এর প্রবাবিলিটি আমি বলবো তুলনামূলক কম আছে, এর চান্স তুলনামূলক কম আছে। এটাকে দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আগেরবার যেহেতু কম্বিনেশন অফ ক্যাপাসিটার ওরা দিয়েছিল, সেজন্য এবছর যদি আমরা একটা প্রেডিক্ট করি যে হ্যাঁ কম্বিনেশন অফ রেজিস্টারও দিতে পারে, সিরিজ বা প্যারালালের মধ্যে কিছু একটা, স্পেশালি দিলে প্যারালালটাই দেয়, তো সেটা দিতে পারে, বাট এই চান্স তুলনামূলক কম আছে। এবং 5 নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট ইন মিক্সড কম্বিনেশন অফ সেল। যে কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে যখন আমরা অনেকগুলো কোষ ব্যবহার করি, 2, 3, 4, 5টা, 10টা, 20টা, 30টা, এরকম হিউজ নাম্বার অফ সেল যখন আমরা ব্যবহার করি, তখন সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্ত কী ছিল? ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্তটা না বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর ইকুয়াল টু অন্তর্বর্তনীতে যতগুলো রোধ আছে বা অভ্যন্তরীণ যতগুলো রোধ আছে তাদের সবার তুল্য রোধ, মানে বহির্বর্তনীর রোধ ইকুয়াল টু যতগুলো ব্যাটারি আমরা ব্যবহার করছি সেই ব্যাটারিগুলোর প্রত্যেকের অভ্যন্তরীণ রোধের তুল্য রোধের সাথে যদি সমান হয়, তবে গিয়ে আমরা বলি যে সার্কিটে কারেন্ট ম্যাক্সিমাম হয়েছে। তো এই যে ডেরিভেশনটা 5 নম্বর, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট বলতে হয়, তাহলে প্রথমটা ভাই কারেন্টের সাথে ড্রিফটের সম্পর্ক, 3 নম্বরটা ড্রিফটের ধারণা থেকে ওহমস ল প্রতিষ্ঠা করো, এবং 5 নম্বরটা ইম্পর্টেন্ট। মোবিলিটিটাও এখানে ইন্ট্রোডিউস আমি করেছি, তার কারণ মোবিলিটির ডেফিনেশন দেয়, মোবিলিটি থেকে অঙ্ক দেয়, মোবিলিটিটা একটা কনসেপ্ট হিসাবে তুমি পড়ো, এবং তার সাথে সাথে কম্বিনেশন অফ রেজিস্টার তুমি অলরেডি জানো, ক্লাস 10-এ তুমি পড়ে এসছো। চলে আসবে ইউনিট নাম্বার 2, হুইচ ইজ চ্যাপ্টার নাম্বার 2, হুইচ ইজ কিরশফস ল, কারশফস কারেন্ট ল অ্যান্ড কারশফস ভোল্টেজ ল। ডেরিভেশন আকারে এখানে কি আছে? প্রথম যে ডেরিভেশনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে অ্যাপ্লাইং কারশফস ল অবটেইন দ্য কন্ডিশন ফর ব্যালেন্সড হুইটস্টাইন ব্রিজ। যে ভাই কারশফের সূত্র ব্যবহার করে, কারশফস লর সাহায্যে তুমি একটা ব্যালেন্সড হুইটস্টাইন ব্রিজের কন্ডিশন প্রতিষ্ঠা করো। ব্যালেন্সড হুইটস্টাইন ব্রিজ মানে হুইটস্টাইন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত, অর্থাৎ P/Q ইকুয়াল টু R/S। এই যে কন্ডিশনটা তুমি পড়েছিলে, সেই P/Q ইকুয়াল টু R/Sটা তোমায় প্রুফ করতে দেবে ইউজিং KVL, ইউজিং কারশফস ল। তো সেই যে ডেরিভেশন, সেটাও কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। দেন পোটেনশিওমিটার থেকে দুটো কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে যে কোনো একটা সেলের ইএমএফ কী করে আমরা বার করি, এবং কোনো একটা সেলের অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কী করে বার করি। এবং 3 নম্বর ডিটারমাইন অ্যান আননোন রেজিস্ট্যান্স ইউজিং মিটার ব্রিজ, যে মিটার ব্রিজের সাহায্যে আমরা কী করে একটা অজ্ঞাত রোধ বার করতে পারি। পোটেনশিওমিটার থেকে একটা আছে, সেটা হচ্ছে যে পোটেনশিওমিটার থেকে আগের বছর কোয়েশ্চেন চলে এসছে, 2024 সালে কোয়েশ্চেন চলে এসছে। তাহলে তারপরও কেন এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে? কারণ আগের বছর একটা এসেছিল, আই থিঙ্ক আমার যতদূর মনে আছে ইএমএফ এসেছিল, অভ্যন্তরীণ রোধটা আসেনি। তো অভ্যন্তরীণ রোধটা কিন্তু এবার পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এটা আমি একদম 100% শিওর নেই, মনে পড়ছে না, পিডিএফটা অনেকদিন আগে বানানো হয়েছিল। তো এই দুটোর মধ্যে কিছু একটা এসেছিল, কোনো একটা পার্ট এসেছিল, ঠিক আছে? PYQটা একটু দেখে নিও, বা দেখার দরকার নেই, তুমি দুটোই পড়ে নাও, সিম্পলি দুটোই পড়ে নাও, যে কোনো একটা কিন্তু এবছর আসতে পারে। পোটেনশিওমিটারের কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, আর যদি থিওরিতে না আসে তাহলে কিন্তু অঙ্কে আসতে পারে। পোটেনশিওমিটার থেকে, মিটার ব্রিজের থেকে অঙ্ক কিন্তু আছে, হুইটস্টাইন ব্রিজ থেকে তো আছেই, KCL KVL থেকে অঙ্ক তো আছেই, সাথে কিন্তু পোটেনশিওমিটার এবং মিটার ব্রিজ থেকে অঙ্ক আছে।
এবং লাস্ট তুমি যদি ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার, তড়িৎ শক্তি এবং ক্ষমতা, সেখান থেকে ডেরিভেশন বলো, তাহলে সেখান থেকে একটা মাত্র ডেরিভেশন আছে, বেশি কিচ্ছু নেই। সেটা কি? দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার ইন এক্সটার্নাল সার্কিট। যে ভাই একটা ব্যাটারির সাথে আমরা একটা বহির্বর্তনীর রোধকে যুক্ত করলাম, একটা ব্যাটারি তার অভ্যন্তরীণ রোধ আছে, সেটাকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এর সাথে জুড়লাম। সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন কখন? সার্কিটে আমরা কখন ম্যাক্সিমাম পাওয়ার পাবো, সর্বোচ্চ ক্ষমতা পাবো? তার কন্ডিশনটা ছিল দেখতে এরকম, যে যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর হয় তখন সার্কিটে পাওয়ারটা ম্যাক্সিমাম হয়। তার কারণ পাওয়ার ম্যাক্সিমাম হয় তখন যখন কারেন্ট ম্যাক্সিমাম হয়। কারেন্ট ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন হচ্ছে এটা, ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। দ্যাটস ওয়াই পাওয়ার ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন এটা, ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে তোমার এই কটা ডেরিভেশন তুমি যদি করো, তাহলে ইট ইজ মোর দ্যান এনাফ ফর ডেরিভেশন। চলে আসো ইউনিট নাম্বার 3, হুইচ ইজ ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের আন্ডারে দুটো চ্যাপ্টার আছে, একটা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এবং একটা ম্যাগনেটিজমের ম্যাটার। প্রথম যদি আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে বলি, এবার এই যে চ্যাপ্টারটা এটা একটু ডেরিভেশন হেভি চ্যাপ্টার, এখান থেকে অনেক ডেরিভেশন আছে। তো আমরা যতটা সম্ভব ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলোকে রেখে বাকি ডেরিভেশনগুলোকে এলিমিনেট করেছি। কি কি তাও সবকটাই তোমার যায় না, কারণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবকটাই। তো প্রথম যে লটা আছে যেটা তুমি জানো, এখানে অনেকগুলো ল আছে, বায়োসাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিটাল ল, লরেঞ্জ ফোর্স, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, টর্ক, ফোর্স বিটুইন টু প্যারালাল, অনেক কিছু থিওরি আছে। তার মধ্যে প্রথম যে থিওরিটা এবং মোস্ট ইম্পর্টেন্ট যে থিওরিটা, সেটা হচ্ছে বায়োসাভার্ট ল। এবছর বায়োসাভার্ট ল থেকে একটা ল কিন্তু তোমায় দিচ্ছে। কেন, কিভাবে বুঝলাম? তার কারণ আগের বার 2024 সালে অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে কোয়েশ্চেন চলে এসেছে। তুমি খুলে দেখো অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে সলিনয়েড বলে যে টপিকটা, তার ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড ওরা দিয়ে দিয়েছে। সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় দিয়ে দিয়েছে। তাই অ্যাম্পিয়ার সার্কিটাল ল হয়তো রিপিট করবে না, হয়তো। তাহলে যাবে কোথায়? বায়োসাভার্ট লতে। বায়োসাভার্ট ল, এই জন্য বায়োসাভার্ট লর এই যে তিনটে ডেরিভেশনই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে যে বায়োসাভার্ট সূত্রের সাহায্যে কোনো একটা লং স্ট্রেট ওয়্যারের জন্য, কোনো একটা কারেন্ট ক্যারিং স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়। কোনো একটা পাতলা, এটাকে বাংলায় বলা হতো যে অসীম দৈর্ঘ্যের কোনো ঋজু পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত। ফর্মুলাটা বললে তোমার আরও ভালো মাথায় আসবে। সেটা হচ্ছে বি ইকুয়াল টু μ0I/4πr, এরকম দেখতে ছিল, sin θ1 প্লাস sin θ2 বা sin φ1 প্লাস sin φ2। এই যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা 2 আর 3, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কুলার কয়েল। কোনো একটা বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত, অর্থাৎ বি ইকুয়াল টু μ0NI/2r। ওই যে ডেরিভেশনটা বি ইকুয়াল টু μ0NI/2r, কোনো একটা সার্কেলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড। তো সেই ডেরিভেশনটা কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ আ সার্কুলার কয়েল, যে কোনো একটা কয়েলের অক্ষের ওপর থাকা কোনো বিন্দুতে, অ্যাক্সিসের ওপর থাকা কোনো বিন্দুতে প্রাবল্যের মান কত। বি ইকুয়াল টু, এরকম ফর্মুলাটা দেখতে হতো, বড় সড়ো দেখো, মনে আছে আশা করি সবার, যদি না থাকে করে নাও। তার কারণ এই তিনটের মধ্যে একটা ডেরিভেশন কিন্তু আসছে, 2 × r² + x² হোল টু দি পাওয়ার 3/2, এরকম একটা বড় সড়ো ফর্মুলা হতো। এই ডেরিভেশনটা একটু বাকি দুটোর থেকে কঠিন না, মানে একটু কমপ্লিকেটেড আর কি। তো তিনটে ডেরিভেশন কিন্তু আসতে পারে বায়োসাভার্ট ল থেকে, একটা লং স্ট্রেট ওয়্যার, একটা সার্কুলার কয়েলের সেন্টারে, একটা সার্কুলার কয়েলের অ্যাক্সিসের ওপর। চলে আসো অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এবার কেন অ্যাম্পিয়ার সার্কিটাল ল লিখেছি, একটু আগে তো বললাম অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে দিয়ে দিয়েছে, বলছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে সলিনয়েডটা দিয়েছে, টরয়েডটা তো দেয়নি, তো চাইলে টরয়েডটা দিতে পারে। যদিও 2022-এ চলে এসছে এটা, তাও কিন্তু আমরা এবার টরয়েডটা প্র্যাকটিস করে যাব, মানে তোমরা প্র্যাকটিস করে যাবে, তার কারণ টরয়েডটা কিন্তু ইম্পর্টেন্ট। একই জিনিস, সলিনয়েডের জন্য বি ইকুয়াল টু μ0NI, টরয়েডের জন্য বি ইকুয়াল টু μ0NI, কোনো পার্থক্য নেই। 3 নাম্বার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টর্ক এক্সপিরিয়েন্স বাই এ কারেন্ট লুপ ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। যে কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যখন আমরা কোনো লুপকে রাখি, তাহলে তার উপর টর্ক কতটা কাজ করে, অর্থাৎ কোন ফর্মুলাটা, এই ফর্মুলাটা মনে করে দেখো, টর্ক ইকুয়াল টু mb sin θ, মনে পড়ে, টর্ক ইকুয়াল টু mb sin θ, টাউ ইকুয়াল টু mb sin θ। তো সেই যে ডেরিভেশনটা, সেটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বর, এবং এই ডেরিভেশনটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। যে দুটো সমান্তরাল তড়িৎ পরিবাহী তার আছে, তাদের মধ্যে কতটা ফোর্স কাজ করছে, দুটো সমান্তরাল তড়িৎ পরিবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল কত। অর্থাৎ এইটা যে F ইকুয়াল টু 1/4πε0 টু I1I2/d, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার ডেরিভেশন কিন্তু ইম্পর্টেন্ট, খুব সোজা ডেরিভেশনটা, কিন্তু তারপরেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যাগনেটিজম থেকে কি কি পড়বেন দাদা? ম্যাগনেটিজম থেকে বায়োসাভার্ট ল, ম্যাগনেটিজম থেকে টরয়েড, ম্যাগনেটিজম থেকে
টর্ক এমবি সাইন থিটা এবং ম্যাগনেটিজম থেকে দুটো সমান্তরাল তড়িৎ পরিবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল কত। এর বাইরে এই চারটে ডেরিভেশনের বাইরে, চারটে নাই এখানে বেসিক্যালি তিনটে আছে, তো তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা ডেরিভেশনের বাইরে তোমায় আর আলাদা করে কিছু পড়তে হবে না, সেভাবেই এটা বানানো হয়েছে। চলে আসো ম্যাগনেটিজম ইউনিট নাম্বার 2, হুইচ ইজ ম্যাগনেটিজম এন্ড ম্যাটার। বলছে এখান থেকে সেই অর্থে ডেরিভেশন কিছু নেই, সেরকম ডেরিভেশন নেই, থিওরিটিক্যাল ডেরিভেশন, বাট দুটো টপিক আমি লিখেছি, যে দুটো টপিক খুব ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল পারপাস, ফর 2 মার্কস কোয়েশ্চেন্স। কী কী না, প্রথম হচ্ছে ইকুইভ্যালেন্সি অফ আ সলিনয়েড উইথ বার ম্যাগনেট। এই কোয়েশ্চেনটা আসে 2 নম্বরে, বা অনেক সময় 3 নম্বরেও জিজ্ঞেস করে। সেটা কি না, কোনো একটা সলিনয়েডের সাথে কোনো একটা দণ্ড চুম্বকের সাদৃশ্য কী। মনে আছে নিশ্চয়ই যে কোনো একটা সলিনয়েডের সাথে, কোনো একটা সলিনয়েডের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তার সাথে একটা বার ম্যাগনেট, যার নর্থ পোল সাউথ পোল দুটো পোল আছে, তার রিলেশন কি, তার সম্পর্ক কি, তার ইকুইভ্যালেন্সি কি। তো ইকুইভ্যালেন্সি অফ আ সলিনয়েড উইথ বার ম্যাগনেট, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং দ্বিতীয়, ম্যাগনেটিক মোমেন্ট অফ আ সার্কুলেটিং চার্জ পার্টিকেল, যে কোনো একটা সার্কুলেটিং চার্জ পার্টিকেলের জন্য ম্যাগনেটিক মোমেন্টের মান কত। ম্যাগনেটিক মোমেন্ট মানে I × A। তো এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই দুটো ফর্মুলা তুমি করে যাও, এই দুটো ডেরিভেশন বা থিওরি তুমি পড়ে যাও, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার থেকে আর কিছু পড়তে হবে না। হ্যাঁ, থিওরি কি নেই তাই বলে, থিওরি আছে। প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, তিনটে সাবস্টেন্সের ছোটো ছোটো করে পার্থক্য পড়ে নাও। কার ক্ষেত্রে মিউ আর এর মানটা 1-এর থেকে বেশি হয়, 1-এর থেকে কম হয়, 1-এর সাথে সমান হয়, সেগুলো পড়ে যাও। ঠিক আছে, বিনতি কোণ জিনিসটা কি, বিনতি কোণের একটা হালকা কনসেপ্ট পড়ে যাও, ব্যাস হয়ে যাবে। 4 নম্বর ইউনিট 4 চলে আসো, EMI/AC। ইউনিট 3 হয়ে গেল, চলে আসো ইউনিট 4, হুইচ ইজ EMI/AC, তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ। প্রথম আমরা যদি EMI নিয়ে কথা বলি, তো EMI থেকে 3টে ডেরিভেশন, এবং এই 3টে ডেরিভেশনই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে মোশনাল EMF, দেখো এর বাইরেও আরও আছে, বাট সেগুলোকে আমি কনক্লুড করছি না, এই কটা মিনিমাম অন্তত করে যাও। এক হচ্ছে মোশনাল EMF। মোশনাল EMF মানে কি দাদা, না কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা রডকে তুমি মুভ করাও, ধরো একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা রডকে আমরা এরকম মুভ করাচ্ছি এর লেন্থের, তাহলে তার দুপাশে কতটা EMF তৈরি হয়। অর্থাৎ এই যে ফর্মুলাটা শিখেছিলে তুমি, E = BVL sin θ, এই যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে ডেরিভেশনটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে যে সেলফ ইন্ডাকটেন্স অফ আ সলিনয়েড। কোনো একটা সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্সের মান কত, কোনো একটা সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত। ওই যে ক্যাপিটাল L = একটা বড় ফর্মুলা ছিল μ0n²A/L, সেই জিনিসটা, যে কোনো একটা সলিনয়েডের জন্য সাবেশাঙ্কের মান কত, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিভৎস রকমের। এবং 3 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনার্জি স্টোর ইন অ্যান ইন্ডাক্টর, যে কোনো একটা ইন্ডাক্টরের মধ্যে, কোনো একটা সলিনয়েডের মধ্যে কতটা এনার্জি স্টোর থাকে। কতটা এনার্জি স্টোর থাকে না, ½ Li²। এই যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইলেকট্রোস্ট্যাটে যেমন দেখলে ½ CV², এখানে সেরকম ½ Li²। সেম দুটো ডেরিভেশন আছে। এই 3টে ডেরিভেশনের বাইরে তোমায় আর কোনো ডেরিভেশন করতে হবে না, নিশ্চিন্তে থাকো। এক হচ্ছে মোশনাল EMF, হুইচ ইজ ইম্পর্টেন্ট, সেলফ ইন্ডাকটেন্স অফ আ সলিনয়েড, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এনার্জি স্টোর অ্যান্ড ইন্ডাক্টর, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাস। এসি থেকে কী জিনিস আছে না, এসি থেকে অনেক কিছু আছে, বাট ডেরিভেশন আকারে কম জিনিসই আছে, ডেরিভেশন খুব কিছু নেই। তাই আমি এখানে ডেরিভেশন সবকটা যে ডেরিভেশন তা না, আমি জাস্ট টপিকগুলোর কিছু নাম লিখেছি। প্রথম হচ্ছে RMS ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। এবার এটা তো ডেরিভেশন না কিছু, বাট অনেক সময় তোমার কোয়েশ্চেনে দেয় এরকমভাবে যে প্রমাণ করো I = I0 sin ωt কারেন্টের জন্য, I = I0 sin ωt কারেন্টের জন্য IRMS এর মান হয় I0/√2, এই জিনিসটা প্রুফ করো। তো তখন সেটা একটা ডেরিভেশনের আন্ডারেই পড়বে কাইন্ড অফ। তো সেজন্য আমি এটাকে ডেরিভেশন আকারে লিখেছি, যে কোনো একটা অল্টারনেটিং কারেন্টের জন্য কোনো একটা পরিবর্তী প্রবাহের RMS মান, RMS মানে গড় বর্গবেগের বর্গমূল, তার মান কত হয়, সেই জিনিসটা, তার যে ডেরিভেশনটা, সেটা জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন পিওর ইন্ডাকটিভ অ্যান্ড পিওর ক্যাপাসিটিভ সার্কিট। যে ভাই, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী পিওর L সার্কিট এবং বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী অর্থাৎ পিওর C সার্কিট, এই দুটো সার্কিটে ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন কি। অর্থাৎ ভোল্টেজ যদি আমি V = V0 sin ωt, V = V0 sin ωt দিই, তাহলে তার জন্য কারেন্টের সমীকরণ কি হয়, সেই জিনিসটা আমাদের ওরা প্রুফ করতে বলবে। 3 নম্বর, সিরিজ LCR সার্কিট। এবার সিরিজ LCR সার্কিটটা আমি খালি মেনশন করে দিয়েছি, এবার এর আন্ডারে ডেরিভেশন কি আছে না, তোমায় ওরা বলতে পারে যে কোনো একটা সিরিজ LCR সার্কিটে তুমি পিক ভ্যালু অফ কারেন্ট বার করো। যদিও ডেরিভেশন এখান থেকে কম দেয়, আমি যেটা বললাম, এই চ্যাপ্টারটা অনেক বেশি নিউমেরিক্যাল ওরিয়েন্টেড, যেটা আমি 2-3 দিনের মধ্যে করিয়ে দেবো নিউমেরিক্যালগুলো।
সেগুলো তোমাদের যাতে হেল্প হয়। তো সেখানে দেখবে যে এসি থেকে কীরকম নিউমেরিক্যাল আসে। এখানে আমি সিরিজ এলসিআর সার্কিটটা এই জন্যই লিখেছি কারণ এই সিরিজ এলসিআর সার্কিটটা তোমাকে এখানে ভালো করে পড়তে হবে। তুমি এলআর খুব ভালো করে না পড়ো চলে যাবে, তুমি সিআর খুব ভালো করে না পড়ো কাজ চলে যাবে, কিন্তু এনসিআরটা কিন্তু তোমায় ডেফিনেটলি পড়তে হবে। তুমি এলসিটাও কম বেশি না পড়তে পারো, কিন্তু এলসিআরটা কিন্তু তোমায় পড়তেই হবে। সেখান থেকে রেজোনেন্স আছে, সেখান থেকে কিউ ফ্যাক্টর আছে, সেখান থেকে অনেক কিছু আছে, তাই না? কোয়ালিটি ফ্যাক্টর আছে, ব্যান্ডউইডথ আছে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সির সাথে পাওয়ারের গ্রাফ আছে, তো অনেক কিছু আছে। তো সিরিজ এলসিআর সার্কিটে কিন্তু জরুরি। সাথে 4 নম্বর পাওয়ার ইন এসি সার্কিট। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে কোনো একটা পরিবর্তী প্রবাহের জন্য পাওয়ার কত, অ্যাভারেজ পাওয়ার কত। ভালো কোয়েশ্চেন। অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কী হয় না, অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু VRMS, সব তোমার বইতে আছে, চাইলে সব পেয়ে যাবে, ইন্টু IRMS ইন্টু cos phi। এই যে জিনিসটা, এই যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা ওটা জিজ্ঞেস করেছে। এবং 5 নম্বর ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার মানে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে, মিউচুয়াল ইন্ডাকশন, তাই না? সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশনের উপর ভিত্তি করে কাজ করে। আইডিয়াল ট্রান্সফর্মার কি, তো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমার ট্রান্সফর্মার থেকে দিতে পারে। তো এখান থেকে ইম্পর্টেন্ট কী কী, এক হচ্ছে RMS ভ্যালু হুইচ ইজ ইম্পর্টেন্ট, পিওর ইন্ডাকটিভ পিওর ক্যাপাসিটিভের জন্য ভোল্টেজ কারেন্টের সম্পর্ক হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিরিজ এলসিআর সার্কিট হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, পাওয়ার ইন এসি সার্কিট হুইচ ইজ ইম্পর্টেন্ট, ট্রান্সফর্মার হুইচ ইজ ইম্পর্টেন্ট। 5 নম্বর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখান থেকে খুব ছোট্ট একটা নাম্বার থাকে 3 নাম্বার। বাই দ্য ওয়ে, আমি যে আগের চ্যাপ্টারগুলো বললাম সেখান থেকে কত কী থাকে না, তোমার এই যে ইলেকট্রোস্ট্যাট সেখান থেকে টোটাল 8 নম্বর থাকে। ইলেকট্রোস্ট্যাট থেকে টোটাল 8 নম্বর থাকে। 2টো 3 নম্বরের কোয়েশ্চেন আছে, 2টো 3 মার্কসের কোয়েশ্চেন আসে এখান থেকে, এবং 2টো শর্ট কোয়েশ্চেন আসে। চলে আসো তুমি কারেন্ট ইলেকট্রিসিটিতে। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 8 নম্বরের কোয়েশ্চেন আসে, একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসে, একটা 1 মার্কসের কোয়েশ্চেন আসে। টোটাল হয়ে গেল 8। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন আছে। চলে আসো ম্যাগনেটিজমে। বলছে ভাই ম্যাগনেটিজম থেকেও 8 মার্কসের কোয়েশ্চেন আসে। ম্যাগনেটিজম থেকে 3 মার্কসের 2টো কোয়েশ্চেন আসে, এবং বা 3 মার্কসের আই থিঙ্ক একটা আসে, আর 2 মার্কসের আসে, 3 মার্কসের একটা আসে, 2 মার্কসের একটা আসে, আর 2টো 2 নম্বরের কোয়েশ্চেন থাকে। তাহলে 3, 2, 5, 7, আর এটা বোধহয় এমসিকিউ কিছু থাকে। তো ম্যাগনেটিজম থেকে টোটাল 8 নম্বর আসে। তুমি যদি চলে আসো EMIECতে, তো EMIEC থেকেও টোটাল 8 নম্বর আসে। এখানেও কোয়েশ্চেনটা 5 মার্কসে একটা দেয়, 5 মার্কসে একটা দেয়, সাথে 2 মার্কসে একটা দেয়, সাথে 1 মার্কসে একটা দেয়। তো EMIEC থেকেও টোটাল 8 নম্বর থাকে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেখান থেকে টোটাল 3 নম্বর থাকে। তো সেখানে ডেরিভেশন সেই অর্থে কিছু নেই, ডেরিভেশন যে বিশাল কিছু আছে তা না, বাট আমি 3টে টপিকের নাম লিখেছি। কী কী না, প্রথম হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সরণ প্রবাহ, মনে আছে নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলাটা, ID ইকুয়াল টু এপসাইলন ডি ফাই ই বাই ডিটি। এই যে জিনিসটা, এর প্রুফটা খুব ইম্পর্টেন্ট, বা বেশ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলছি না, বেশ ইম্পর্টেন্ট, ঠিকঠাক। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এবার এটা তো কোনো ডেরিভেশন না, থিওরিটিক্যাল টপিক। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তড়িৎচুম্বকীয় বর্ণালী, যে সাতখানা যে তোমার কাছে ইলেকট্রোম্যাগনেটিক রে আছে, লাইক রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, সেই যে 7খানা কালার আছে, সেই 7খানা ইলেকট্রোম্যাগনেটিক রের ব্যবহার কী কী, বাদিক থেকে ডান দিকে গেলে ফ্রিকোয়েন্সি বাড়ে না কমে, কার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, কার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, কার ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, কার ওয়েভলেন্থ সবচেয়ে কম, এই টাইপের জিনিসগুলো এখান থেকে আছে। আর ডেরিভেশন তুমি যদি বলতে চাও তাহলে ডেরিভেশন এখান থেকে একটাই আছে, সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তি ঘনত্বের মান কত, এনার্জি ডেন্সিটির মান কত, তো সেই জিনিসটা কিন্তু এখান থেকে রয়েছে। অর্থাৎ এর ফর্মুলাটা যদি মাথায় থাকে তোমার, তাহলে দেখতে জিনিসটা এরকম হয়, হাফ এপসাইলন ই নট স্কোয়ার, এরকম আকারে দেখতে হয়, হাফ এপসাইলন ই নট স্কোয়ার। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট এখান থেকে ডেরিভেশন আকারে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি 5টা ইউনিট নিয়ে। এর পরের যে 5টা ইউনিট, অর্থাৎ ইউনিট নাম্বার 6, যেখানে তুমি কিনা অপটিক্স পাবে, সেই পুরো অপটিক্সের সাজেশন আমরা কালকে দেখব। ইউনিট নাম্বার 7, যেটা কিনা আমাদের মডার্ন ফিজিক্সের আন্ডারে কী কী আছে দাদা, এক আছে ডুয়াল নেচার, পদার্থে দ্বৈত সত্তা বিকিরণ, এক আছে অ্যাটম নিউক্লি হুইচ ইজ ইউনিট নাম্বার 8, পরমাণু নিউক্লিয়াস। তুমি যদি চলে আসো ইউনিট নাম্বার 9-এ, তাহলে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইসেস, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এবং 10 নম্বরে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তো আজকে আমরা প্রথম 5টা ইউনিটের সাজেশন বা ইম্পর্টেন্ট যে ডেরিভেশনগুলো সেগুলো দিলাম, এবং এর পরবর্তীকালে কালকে, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, মানে তোমরা যখন ভিডিওটা দেখছো সেটা সোমবার,
তো আজকে আমরা এটা দিলাম, তোমার প্রথম 5টা ইউনিটের সাজেশন দিলাম। দেন কালকে মানে মঙ্গলবার দিন তোমরা পাবে আমাদের ইউনিট নাম্বার 6 থেকে ইউনিট নাম্বার 10, এবং সেখানে মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলো আছে যেটা কিনা অপটিক্সের আন্ডার থেকে আসে। কারণ অপটিক্সেই তো তোমাদের মেইন সমস্যাটা, যে ভাই অপটিক্সে এত ডেরিভেশন, রে অপটিক্সের আন্ডারে এত ডেরিভেশন, কোনটা পড়বো কোনটা পড়বো না, ওয়েভ অপটিক্সের আন্ডারে এত ডেরিভেশন, কোনটা পড়বো কোনটা পড়বো না। তো আমি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন অ্যানালিসিস করে, বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে, এবছরের টেস্ট পেপার অ্যানালিসিস করে তবে তোমাকে এই ডেরিভেশনগুলো বলছি ফাইনালাইজ করে, যে ভাই এই কটা ডেরিভেশন তুই পড়, এর বাইরে জিনিসপত্র মোটামুটি আসবে না। তো তুমি চাইলে এইটুকুর ওপর ভিত্তি করেই পরীক্ষায় যেতে পারো ডেরিভেশনের দিক দিয়ে। বাট আমি বলবো তারপরও যে তোমার যদি প্রিপারেশন ধরো অ্যাভারেজ হয়ে থাকে তাহলে তুমি এই কটাই করে যাও, এর বাইরে তোমায় সেরকম কিছু করতে হবে না। বাট তোমার যদি প্রিপারেশন ভালো হয়ে থাকে তাহলে শুধু এই কটার ওপর ভরসা রেখো না, তুমি বাকি যে ডেরিভেশন করেছো যেটা কিনে একটু কম ইম্পর্টেন্ট সেটাও করে নাও, কী আছে। এগুলো সব বছরের শুরুতে পড়েছিলে বা পড়েছো আর কি, মানে শুরুতে হোক শেষে হোক পড়েছো, তো আশা করি তোমাদের সবার মাথায় আছে ডেরিভেশনগুলো। তো ডেরিভেশন কিন্তু পরীক্ষায় নাম্বার তোলার একটা ভালো জায়গা, কারণ সিবিএসসি তুমি এবছর কোয়েশ্চেনটা দেখেছো, তো সিবিএসসির কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের করেছে, বা স্ট্যান্ডার্ড বলতে গেলে বোর্ডস লেভেলের তুলনায় যথেষ্ট হাই করেছে, স্পেশালি সেট 3টা। তো সেখান থেকে তুমি যদি দেখতে চাও তাহলে নিউমেরিক্যালি কিন্তু টাফ করার জায়গাটা অনেক বেশি। তোমায় যদি ওরা টাফ কোয়েশ্চেন করে, আমি বলছি না বা চাইও না যে টাফ কোয়েশ্চেন করুক, বাট জাস্ট একটা বলছি তোমাকে, ফ্যাক্ট বলছি, যে যদি ফিজিক্সের আন্ডারে দুটো পার্ট থাকে, একটা থাকে থিওরি, একটা থাকে নিউমেরিক্যাল। যদি পরীক্ষক কোয়েশ্চেন কঠিন করতে চায়, যদি একটু কঠিন করতে চায়, তাহলে না ওরা নিউমেরিক্যালটা কঠিন দেয়, থিওরিতে সেরম কিছু কঠিন দেওয়ার জায়গা নেই। সেরম একটা চাইলে দেওয়া যেতে পারে, যদি খুব চায় তাহলে দিতে পারে, এমন না যে একদম দেওয়ার জায়গা নেই, কিন্তু দেয় না ইউজুয়ালি। কিন্তু নিউমেরিক্যাল যে জায়গাটা সেখান থেকে কিন্তু চাইলে টাফ করতে পারে, এমসিকিউ যে জায়গাটা সেখান থেকে চাইলে কিন্তু টাফ করতে পারে। তো সেদিকটা খেয়াল রেখো। এই জন্য যাদের মার্কস মানে যাদের প্রিপারেশন খুব ভালো না তাদেরকে আমি বারবার এটাই বলি যে থিওরির উপর জোর দাও, থিওরিটা যতটা সম্ভব করে নাও। তো এখন তোমার সারা বই পড়তে হবে না, একদম A to Z সব পড়ার টাইম নেই, তুমি চাইলেও পারবে না, তোমায় বাকি সাবজেক্ট পড়তে হবে। তো সেজন্য এই কটা ডেরিভেশনের লিস্ট আমি তোমায় পাঠাচ্ছি, এই কটা তুমি দেখে এই কটা ভালো করে রেডি করো, এই কটা খাতায় লিখে লিখে ডায়াগ্রাম এঁকে ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে। নিউমেরিক্যালের জন্য কি করবে? নিউমেরিক্যালের জন্য অলরেডি তোমরা করে এসছো প্রত্যেকটা ইউনিট ওয়াইজ, যার কাছে পড়ো, যেখানে পড়ো, স্কুলে পড়ো, ইউটিউব থেকে পড়ো, যেখানে পড়ো সেখানে তোমরা নিউমেরিক্যাল অলরেডি করেছো। সাথে আমি তোমাদের পরীক্ষার আগে ইলেকট্রোস্ট্যাট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে অঙ্ক, ম্যাগনেটিজম থেকে অঙ্ক, অপটিক্স থেকে অঙ্ক, ইএমআইএসি থেকে অঙ্ক, সেমিকন্ডাক্টর থেকে, মডার্ন ফিজিক্স থেকে, মেইন যেখান থেকে অঙ্ক আসে সেই অঙ্কগুলোকে আমি একসাথে করে 3 থেকে 4টে ক্লাসের মাধ্যমে কভার করবো তোমার এই পরীক্ষার আগেই দাঁড়িয়ে। তো সেটা তুমি চাইলে চ্যানেল থেকে ফলো করতে পারো, তোমার যদি হেল্প লাগে। আর যদি এই মুহূর্তে হেল্প না লাগে তাহলে তুমি স্কিপ করতে পারো। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। এবার প্রশ্নটা হচ্ছে এই পিডিএফটা তোমরা পাবে কী করে? এই যে পিডিএফটা, এটা তুমি পাবে কোথায়? এই পিডিএফটা পাওয়ার জন্য তোমায় আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। নিচে দেখো ডিসক্রিপশন বক্সে যাও, প্রথম টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করো। করলে তুমি চলে যাবে ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেলে। যদি কেউ না চায়, অনেক সময় লিঙ্ক কাজ করে না, তাহলে টেলিগ্রামে গিয়ে জাস্ট ফিজিক্স উইথ সাক্ষ্যভৌমিক বলে সার্চ করো, পেয়ে যাবে, জয়েন হয়ে যাও। সেখানে এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে 7টা সাড়ে 7টার দিকে ভিডিও আপলোড হবে। জাস্ট 10-15 মিনিটের মধ্যে আমি তোমার নোটসটা সেন্ড করে দেবো। আর কালকে ঠিক ওই 7টা থেকে 7:30টার মধ্যেই তোমায় আমি পাঠিয়ে দেবো এর পরবর্তী সাজেশনটা, হুইচ ইজ অপটিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স। চিন্তা নেই, আর দেরি হবে না, ভিডিও অলরেডি মানে নোটস অলরেডি হয়ে গেছে, জাস্ট একটা ভিডিও করে আমি পাঠিয়ে দেবো, একবার বুঝিয়ে পাঠিয়ে দেবো। তো এই কটা জিনিস তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক আছে? আমি বেশি টাইম নষ্ট করছি না, যাও এখন বাড়িতে গিয়ে বাড়িতেই আছো, তো ভালো করে পড়ো, বেকার টাইম নষ্ট করে লাভ নেই। পিডিএফটা নাও, যদি প্রিন্ট আউট করতে চাও প্রিন্ট আউট করিয়ে নাও, যদি প্রিন্ট আউট না করতে চাও ফোন থেকে, ল্যাপটপ থেকে, ট্যাব থেকে, যেখান থেকে হোক পড়ে নাও, বাট পড়ো, যেখান থেকেই হোক না কেন পড়ো। এই যে 7 দিন আছে, লাস্ট 7 দিন আছে, এই 7 দিন ভালো করে পড়ো, যতটা হয়, যতটা বুস্ট হয়, হোক না হোক, যাই হোক না কেন তুমি পড়ো, তোমার কাছে পড়া। তারপর যদি কোয়েশ্চেন কঠিন করে, অনেকে দেখছি ডিপ্রেসড হয়ে গেছে, আমাকে টেলিগ্রামে অনেকে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছে, ইউটিউবে অনেকে কমেন্ট করেছে যে সিবিএসসির কোয়েশ্চেন কঠিন এসছে, হার্ড এসছে, তোমার কি মনে হয়? তো এটা আমাদের হাতে নেই, তাই না? এটা আমাদের কিছু করার নেই। আমি চাইলে কোয়েশ্চেন সহজ করতে পারবো না, তুমি চাইলেও কোয়েশ্চেন সহজ হবে না, প্রোটেস্ট করেও কোনো এই ক্ষেত্রে লাভ হয় না।
তো তুমি কি করবে? তোমায় পড়তে হবে, তোমার যে কাজটা সেটা করতে হবে। আর কোয়েশ্চেন যদি টাফ আসে, সবার জন্যই টাফ আসবে, এমন না যে তোমার জন্য টাফ আসছে পাশের স্কুলে সোজা আসছে, সেরকমটা না। তো সবাই ইকুয়াল লেভেলেই থাকবে। নাম্বার যদি একটু কম আসে সবারই কম আসবে, নাম্বার যদি একটু বেশি আসে সবারই বেশি আসবে। তো সেটা নিয়ে চিন্তা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর আমি কথা বাড়াচ্ছি না, চলো টাটা। কালকে দেখা হচ্ছে, কালকে আমরা অপটিক্স আর মডার্ন ফিজিক্সের সাজেশনটা শেয়ার করবো।